দেওয়ান মির্জার কবুতর পালার বড্ড শখ। বিভিন্ন জাতের কবুতর পালেন তিনি বাড়ির পাশের পরিত্যক্ত বিল্ডিংটায়। আজ সৌম্যর বিয়ে, তাই দেওয়ান মির্জা ব্যস্ত। দুদিন ধরে কবুতরের দানা পানি বন্ধ আছে। শায়লা রেনুমা অতিথি নিয়ে ব্যস্ত। অন্যান্য ছেলেমেয়েরা আড্ডা আনন্দে মশগুল। আক্কাস আর জামিলির বাবা কুতুব গরু ছাগলের তদারকিতে ব্যস্ত। আদনান মির্জা মৌনতার ঘরে এসে বলল, কবুতরগুলোকে দানা পানি দিসনি মন? দুদিনের না খাওয়া এগুলো, গিয়ে দেখ দু একটা মরলো কিনা। আদনান মির্জার কথা শুনে নিজ ঘর ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল মৌন। এরপর কবুতরের ঘরে ভাঙা দরজা কৌশল করে খুলে কবুতরের খোপের দুয়ার খুলে দিল। ছাড়ান পেতেই সখানে কবুতর উড়ে গিয়ে বাড়ির পেছনের বড় খোলা জায়গাটায় বাকবাকুম শব্দের গুঞ্জন তুলল। মৌনতা কাউকে আর গমের কৌটা এনে উঠানে ছিটালো। বিভিন্ন বর্ণের সাইজের সুন্দর সুন্দর কবুতর পাখা ঝাপটে শব্দ করতে করতে দানা ঠোকরাতে লাগলো। মনতা আপন মনে সেই দৃশ্য দেখতে বিভোর হলো। সেই সাথে চোখে ভেসে উঠল গতরাতের ভালোবাসাময় উষ্ণ মুহূর্ত। রণর হাতের বন্ধনে মৌনতা বন্দি ভাবতেই মৌনতার শরীর শিউরে উঠল। সেই সাথে রক্তিম হলো ফর্সা গাল, উত্তপ্ত কানদয় দুই হাতে চেপে ধরে ঠোঁট টিপে হাসল মৌন। নিজ ঘরের পেছনের ব্যালকনি থেকে এক দৃষ্টিতে তাকিয়ে মৌনতাকে দেখল রণ। ঘুম থেকে উঠেই এমন পার্থিব সৌন্দর্যে তার হৃৎপিণ্ড কেঁপে উঠল। ইচ্ছে হলো মৌনতার চুলের মুঠি চেপে ধরে নিজের একদম সন্নিকটে এনে মৌনতার পাতলা গোলাপি অধর জোড়া দখল নিতে। আরেকটু দেয়াল ঘষে এগিয়ে দাঁড়িয়ে খোলা বেলুনির কোমর সামলে খোলা বেলকনির কোমর সমান দেয়াল দুই হাতে শক্ত করে চেপে ধরল রণ। শরীরের রক্ত টকবক শব্দ ফুটছে, কেমন আগুন জ্বলছে পুরো শরীর জুড়ে। অসহনীয় উত্তাপ আর মরণ যন্ত্রণা সইতে কষ্ট হলো রণর। পাগল পাগল লাগলো নিজেকে। পুরুষত্বা লাগামহীন হতে চাইছে, কিন্তু লাগাম টানলো রণ। অপেক্ষা করলো আগত মিশন শেষ হবার। এরপর মৌনতাকে ঘরে তুলে সাধারণ আর্মিতে যোগদান করবে সে। তাদের দুষ্টু মিষ্টি ছোট্ট একটা ঘর আর সংসার হবে। সেই ঘরের মালকিন হবে মৌনতা। মৌনতার হাতের তালুতে খলবল করবে অনিন্দ শুক্লহরি। ডিউটি শেষে মৌনতার কোলে মাথা রেখে প্রশান্তির নিদ্রা যাপন করবে রণ। এরপর ঘর ভর্তি বাচ্চা কাচ্চা, মৌনতা ছুটে বেড়ানোর ব্যস্ততা আর রণর বুক উজাড় করা ভালোবাসা। নিজের সুখময় ভবিষ্যৎ কল্পনা করতেই বাদামি ঠোঁট জোড়া প্রশস্ত হলো রণর। রণ ছোট গলায় মৌনতাকে ডাকলো। ফিল টু গার্লফ্রেন্ড। আনমনে বসে থাকা মৌনতা শুনল না। রণর রাগ হলো। সে চাপা গলায় আরো বেশ কয়েকবার মৌনতাকে ডাকলো, কিন্তু ভাবনায় ডুবে থাকা মৌন খেয়ালই করল না। ধৈর্যের বাঁধ ভেঙে গেল রণর। প্রেয়সীর ভালোবাসায় সে ডুবে তড়পাচ্ছে, অথচ প্রেয়সী ভাবলেসহীন। রণ নিজ ঘর ছেড়ে সিঁড়ি ডিঙিয়ে ড্রয়িং রুমে নেমে এলো। এমন সময় দেখা হলো কোয়েলের সাথে। রণকে দেখেই ঠোঁট এলিয়ে হাসলো কোয়েল। এরপর শুধালো, এভাবে দৌড়ে কোথায় যাচ্ছ? মরতে যাচ্ছি, যাবি? হ্যাঁ যাব, নিবে আমায়? না, নেব না, সরে যা সামনে থেকে। বলেই হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে এলো রণ। কোয়েল কপাল কুঁচকে সরু চোখে তাকিয়ে রইল রণর যাবার পানে। এরপর নিজেও অনুসরণ করলো সেই পথ যুগলের ছাপ। মৌনতার একদম সন্নিকটে এসে দাঁড়ালো রণ। মৌনতা টেরও পেল না। সে হাঁটু ভাঁজ করে তাতে থুতনি ঠেকিয়ে চোখ বুঝে কিছু ভেবে চলেছে। মৌনতার অবহেলায় রণর রাগ হলো। সে জল শক্ত করে সজোরে এক হাত তালি বসালো। মুহূর্তেই পাখা ঝাপটিয়ে উড়ে পালাতে লাগলো কবুতরের দল। সেই সাথে সাথে ধরফড়িয়ে উঠে দৌড়ালো মৌনতা। সে ওড়না টেনে ঠিক করে আমতা আমতা করে বলল, রণ ভাই। হিংস্র রণ মৌনতার চল শক্ত হাতে চেপে ক্রুদ্ধ চোখে দাঁত পিষে শুধালো, ইচ্ছে করে আমায় জ্বালিয়ে মারছিস, তাই না? এত করে ডাকছি শুনতে পাসনি? ব্যথায় গুঙিয়ে উঠল মৌনতা, কিন্তু নিজেকে ছাড়ালো না। ফর্সা গাল দুটো নিমিষেই গোলাপি হলো। ব্যথায় চোখ কুঁচকে নিল মৌন। রণ চোয়াল ছেড়ে দিয়ে গলা টিপে ধরে শুধালো, কোন কষ্টে ভার বেশি, শরীরের নাকি মনের? মৌনতা ছলছল চোখে তাকিয়ে রইল রণর লাল হয়ে আসা চোখের পানে। গলা ছেড়ে চুলের বেনির গোড়া টেনে ধরে নিজের বুকের কাছে মৌনতাকে এনে রণ বলে উঠল, তোর এইটুকু অবহেলা আমি বরদাস্ত করবো না। আমার এক ডাকে আমার বুকের সামনে এসে হাজির হবি তুই, নয়তো খুন করে ফেলবো। বলছিস কি বলেছে?
মৌনতা রনর গলার টেনে ধরা ব্যথায় কাতরে বলে উঠল। পারলে খুন করে দেখাও দেখি। তাচ্ছিল্য হেসে মৌনতার চুল ছেড়ে দিয়ে রণ ফিসফিস করে বলে উঠল। এত দ্রুত আমার দুর্বল জায়গা খুঁজে বের করে ফেললে? দেখে তো মনে হয় না ভাজা মাছ উল্টে খেতে জানিস, কিন্তু এখন তো দেখছি আজ তো মাছটাই কাটা সহ গিলে নিচ্ছিস তুই। মৌনতা হাত দিয়ে টেনে ঠোঁট উল্টে রণকে বলল। দেখো রক্ত বের হয়ে গেছে। তোমার ভালোবাসা এত কঠিন কেন রণ ভাই? কারণ সকলে ভালোবাসা নরম, এজন্য আমি সবার থেকে আলাদা। যেখানে ছুব ওখানে জখম হবে। তুই আজীবন মনে রাখবি, যে ভালোবাসায় ব্যথা নেই সে ভালোবাসা সহজে ভুলে যায় মানুষ। সে না হয় বুঝলাম, ভাত খাবো কি করে? আমার এত এত ভালোবাসায় কেউ তোর পেট ভরছে না, আবার ভাতও লাগবে? মৌনতা গাল মালিশ করতে করতে বলে উঠল। তোমাকে যদি এখন কামড়ে দিই কেমন লাগবে? নিজের ঠোঁট এগিয়ে রণ বলে উঠল। দে, আমি এক পায়ের আছি। মৌনতার জেদ হলো। সে সত্যি কামড়ে ধরল রণর নিচের ঠোঁট, ছেড়ে দিল তখন যখন নোনতা স্বাদের মুখে ভরে গেল। মৌনতার ধারালো দাঁতের কামড়ে রণর পাতলা ঠোঁট কেটে রক্ত ঝরল। মৌনতা ঘাবড়ে গেল, কিন্তু রণ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে উঠল। বেশ জমবে বুঝলি, আমি সিংহ, তুই সিংহী। দূর থেকে কোয়েল পুরো দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে রইল। সে নড়তে ভুলে গেল। মৌনতাকে ছেড়ে রণ বাড়ির পথে পা বাড়ালো। পথে কোয়েলের সাথে দেখা হলো। চতুর রণ ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর হাঁটুতে ভর দিয়ে সামান্য ঝুঁকে কোয়েলের কপালে মধ্যম আঙুল দিয়ে টোকা মারলো। ব্যথায় চোখ কুঁচকে নিল কোয়েল। রণ ভারী গলায় বলে উঠল। জান হয় আমার, ওর বিরহে দিনে রাতের প্রতি মুহূর্তে মরি আমি। যা দেখেছিস তা এখানে গিলে খেয়ে ফেল। বাড়িতে প্রকাশ করে ঘটনা খোলা করলে জিভ ছিঁড়ে নেব। বলেই মৌনতাকে ডেকে বলে উঠল। বাড়ি যা মনো, সবাই মেহেদি পড়ছে। মির্জাবাড়ির উঠানের জলচৌকিতে গোল করে বসে সবাই মেহেদি দিচ্ছে। সম্মুখে ধরে এনে সিমি জোর করে হাতের তলায় অনুর নামটা লিখে দিল। খুব ভালো মেহেদি দিতে পারে সিমি। একে একে ছোট বাচ্চাদের মেহেদি আলপনা শেষ করে সিমি মৌনতাকে ডাকলো। এসো মনপু, তোমাকেও দিয়ে দেই। মৌনতা হাত বাড়িয়ে সিমির সামনে বসলো। এরপর বলল। বেশি ঘন করবি না, হালকা ডিজাইন আমার ভালো লাগে। সিমি আলপনা আঁকতে শুরু করলো। এমন সময় সেখানে দাঁড়ালো রণ। কোমরে হাত গুজে দাঁড়িয়ে ডিজাইন দেখায় মনোযোগ দিল সে। এমন সময় উপস্থিত এক বাচ্চা বলে উঠল। তোমার ঠোঁটে কে কামড়েছে রণ চাচ্চু? ভীমরুলে কামড়েছে। আকাশ কামড়ের কথা শুনে দৌড়ে এসে ব্যস্ত গলায় শুধালো। বেঙ্গুলার বাহ কোন হানে? রণতপ্ত শ্বাস ফেলে বলে উঠল। কোথাও না, ভীমরুল আমি পকেটে নিয়ে ঘুরি। বেশি কথা বলে তোমাকেও কামড় খাওয়াবো। জন্তু কি মানুষ কথা হনে ভাইজান? মিলিটারিদের কথা সবাই শোনে। যাও, নিজের কাছে যাও। আকাশ মাথা চুলকে চলে যেতে পা বাড়ালো, কিন্তু তার মন মস্তিষ্ক জোর দাবি জানিয়ে বলল। ওটা ভীমরুল নয়, মানুষের কামড়। কিন্তু রণর সামনে কথাটা উগলে দেবার সাহস হলো না তার। সিমি যখন মেহেদির আলপনা আঁকতে ব্যস্ত, তখন রণ বলে উঠল। মনু তো বলল ওর ঘন ডিজাইন পছন্দ নয়, তারপর এমন হিসেবে যে আঁকছিস কোন সাহসে? সিমি কপাল কুঁচকে তেড়া গলায় বলল। মাতাব্বরি না করে নিজে এঁকে দেখাও দেখি। যদি পারি তবে কি করবি বল? তাহলে তোমার পা টিপবো 3 ঘন্টা লাগিয়ে, নয়তো নিজের নাম বদলে রাখবো। মেহেদির কোণ কেড়ে নিয়ে মৌনতার হাত চেপে রণ বলে উঠল। এত কষ্ট করতে হবে না, শুধু দুলাভাই ডাকিস। কিন্তু কোন বোনের জামাই হবে তুমি? সে তোর ভাবতে হবে না, আমি খুঁজে নেব। বলেই মেহেদি দিতে মনোযোগ দিল। কিছু সময়ের মধ্যে মৌনতার হাতে একটা কুকুর আর বন্দুক আঁকলো রণ। এরপর লিখলো নিজের নাম। সকলেই হো হো করে হেসে বলে উঠল। এসব কি ডিজাইন? সি মনপু, তোমার হাতটাই নষ্ট করে দিল। এবার তুমি বিয়েতে যাবে কি করে? সে কি, তোর পছন্দ হয়নি? আমি কি আঁকবো? মৌনতা হাত তুলে বলে উঠল। আর দরকার নেই, যতটুকু নষ্ট হয়েছে ওইটুকুই থাক, নিজের কাজে যাও। রণর খালা রুলি এসে খুশিতে গদগদ হয়ে রণকে বলে উঠল। কোয়েলের হাতেও এমন একটা ডিজাইন এঁকে দে বাবা, ভালোই লাগছে। কোয়েলের চোরা মুখের পানে তাকিয়ে রণ বলে উঠল। আর্মি কমান্ডার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে খালামণি। কোন অফিসারের বউ হতে চলেছে নাকি? কুত্তার বন্দুক দিয়ে ও কি করবে? মৌনতা যা করবে তা। ফট করে উত্তর দিল রুলি। রণ তপ্ত শ্বাস ফেলে বলে উঠল। এখন মুড নেই, পার্লারে নিয়ে যাও তোমার মেয়েকে। ওখানে হ্যানা আর্টিস্ট আছে, নয়তো সিমের কাছে দাও, বেশ পটুও। বলেই উঠে গেল রণ।
রণ যেতেই সকলে মৌনতার হাত নিয়ে হাসির রোল তুলল। এদিকে কোয়েল তার মাকে টেনে নিয়ে উঠানে শেষ মাথায় এলো। এরপর কাঁদো গলায় বলল, রণভাই মনুকে ভালোবাসে মা। দুবার ফেল করা মেয়ের কাছে আমার স্ট্যাটাস, রূপ, স্টাডি সব হেরে যাচ্ছে। মেয়ের গালের সপাটে চর বসিয়ে রুলি বলে উঠলেন, এত অধৈর্য কেন তুই? তোর ঘন কথা তো দেখছি সব কিছুতেই তালগোল পাকিয়ে দিবে। রণকে এই মুহূর্তে উত্তেজিত করা যাবে না। ওর যা খুশি তাই করুক, তাতে তোর কি? প্রেম হলেই তার বিয়ে হয় না। বড় আপা কি বলল শুনলি না? আপা দুলা ভাইয়ের কথার বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা ওর নেই। দেখ বিয়ে শেষ হতেই কিভাবে রণর গলায় তোকে ঝুলিয়ে দেয় আমি। তুই শুধু কিছুই হয়নি এমন ভান করে থাক। আর খবরদার মৌনতার সাথে মোটেও কোনো ঝামেলা পাকাবি না। যা করার আমি করব, নয়তো রণকে সব বলে দিয়ে ক্যাচাল লাগাবে সে। মৌনতা নিজের নষ্ট হাত নিয়ে উঠে গেল ঘরে। ঘরে ঢুকেই শায়লার সাথে তার সাক্ষাৎ হলো। মৌনতা ভয় পেল। শায়লা মৌনতার একদম নিকটে এসে বলল, তোকে বলেছিলাম রনর থেকে দূরে থাকতে, কিন্তু তুই করছিস কি? বড় আপার সামনে আমার মুখ কালো করাবি? রণভাই আমাকে প্রতিশ্রুতি দিয়েছে মা, উনি আমায় বিয়ে করবে, আর বড় আম্মু আর বড় আব্বুর সাথেও কথা বলবে ফিরে এসে। যদি রন উল্টে যায় তুই কষ্ট পাবি মন। আমাকে কষ্ট দেবার আগে রণভাই নিজেই মরে যাবে মা। রন যদি কোয়েলকে বিয়ে করে তখন কিন্তু তুই কোনো ঝামেলা পাকাতে পারবি না, এই বলে দিলাম। রণভাই যদি এমন কিছু করে তবে আমি ওনার সামনেও যাব না কোনোদিন মা। নিজের জীবন নষ্ট করবি। তা কেন করব? তখন তোমরা যা বলবে তাই করব। দুপুরের আগে আগেই বরযাত্রী রওনা হবে বসন্তপুর গ্রামে। সকলের মধ্যে উচ্ছ্বাস, বাঁধ ভাঙা আনন্দ আর কর্মব্যস্ততা। শহর থেকে কিনে আনা বিয়ের জিনিসগুলো দুটো লাগেজে সুন্দর করে গুছিয়ে তালা আটকে দিলেন রেনুমা। এরপর শায়লার তদারকিতে রেখে বলে উঠলেন, এগুলো তোমার ঘরে রাখো শাইলা। রণ এগুলো নিয়ে সবার আগে বসন্তপুর যাবে। আমার ঘর আজ মানুষের আনাগোনা বেশি, কখন কি হারিয়ে যায় বলা যায় না। কিছু খোয়া গেলে মুখ দিয়ে একটা শব্দ পর্যন্ত উচ্চারণ করা যাবে না। তাছাড়া বিয়ের জিনিস হারানো ভালো নয়। শায়লা হাসি মুখে লাগেজ দুটো নিয়ে ঘরে রেখে ঘর তালাবদ্ধ করে আঁচলের খুঁটি চাবি বেঁধে বলে উঠল, এই যে তালাবদ্ধ করলাম বড় আপা, মানুষ তো দূর, একটা পিঁপড়েও ঢুকতে পারবে না, তুমি নিশ্চিন্তে থাকো। বলেই স্বামীর ডাকে সাড়া দিয়ে হন্তদন্ত করে দৌড়ে গেলেন শায়লা। দূর থেকে এই দৃশ্য দেখে রুলি জ্বলে উঠল। সে মুখ ভার করে রেনুমার সামনে এসে বলে উঠল, জিনিসগুলো তো আমার ঘরেও রাখতে পারতে আপা। আমার চাইতেও শায়লা তোমার আপন হলো। রেনুমা কিছুক্ষণ নিশ্চুপ রইলেন। এরপর ভারী গলায় জবাব দিলেন, এই বাড়িতে সব চাইতে দায়িত্ব জ্ঞান সম্পূর্ণ মানুষ শাইলা। স্বয়ং দেওয়ান সাহেব বাড়ির টাকা পয়সা সোনা দানা তার কাছে জমা রাখেন, কারণ সেগুলো সুরক্ষিত থাকে তার কাছে। আমরা যেভাবেই মেনে আছি বহু বছর ধরে, আজ হঠাৎ এমন কথা কেন? রুলি বুঝতে পারলেন শায়লার কথা বলাতে তার বড় বোন রাগান্বিত হলেন তার ওপর, কিন্তু তাতে বিশেষ পাত্তা দিলেন না রুনি। তিনি কথার মোড় ঘুরিয়ে রুলি বলে উঠলেন, বিশ্বাস করছো করো, তাতে আমার কোনো আপত্তি নেই। ওনাকে আমিও শ্রদ্ধা করি, কিন্তু কদিন ধরে তোমাদের বাড়িতে এসে যা দেখছি তাতে। কি দেখছিস? ফোট করে শুধালেন রেনুমা। শায়লা আপা অত ভালো মানুষ নয়, যথেষ্ট চতুর আর বুদ্ধিমতী। ঘটে বেশ কুটিল বুদ্ধি। সাবধানে থেকো আপা, পরে না হয় আবার সব লুটে নেয়। ব্যস্ততায় অন্তিম মুহূর্তে রুলির এসব কথায় রাগ হলো প্রচুর রেনুমার। তার ইচ্ছে হলো রুলিকে ধমকে গালাগাল করতে, কিন্তু বড় ছেলের বিয়েতে কোনো ঝামেলা চান না তিনি। রণটাও যথেষ্ট বদমেজাজি। হুট করে কোথাও থেকে এসে শায়লা সম্পর্কে এসব কথা শুনলে অপমান অপদস্থ করে রুলিকে বাড়ি থেকে বের করে দিতে এক মুহূর্ত বিলম্ব করবে না। আর যদি দেওয়ান মির্জার কানে যায়, কোনোভাবে এসব কুকথা যায়, তবে রুলি কোনো দিনও এ বাড়িতে আসতে পারবে না। রেনুমা নিজের ভাবনা ফেলে ব্যস্ততা দেখিয়ে বললেন, শাইলা যথেষ্ট জ্ঞানী আর ভালো একজন মানুষ। আমি তোর সাথে পরে কথা বলবো রুলি। একটু পর বরযাত্রী চলে যাবে, আমার কাজ আছে। কাজ তো করবেই,
তবে শায়লা আপা আর তার মেয়ের থেকে ছোট ছেলেকে দূরে রেখো। মৌনতা কিন্তু ঢলে পড়েছে। এবার ধমকে উঠলেন রেনুমা। মুখ সামলে কথা বল রুলি। যাকে নিয়ে এসব বলছিস সে এ বাড়ির আদরের মধ্যমণি। নিজের সন্তানের মতো ভালোবাসি ওকে আমি। আমার কাছে রণ সাম্য, যা মৌনতাও তাই। ওর বিষয়ে আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব তুই আমার বোন। বিয়ে খেতে এসেছিস, খেয়ে বউ দেখে চলে যাবি। শাইলা বা মৌনতাকে নিয়ে কোনো মাথা ঘামানোর প্রয়োজন নেই। বলেই নাকের ডগায় রাগ জমিয়ে লম্বা পায়ে চলে গেলেন রেনুমা। বোনের কাছে বিশেষ সুবিধা করতে না পেরে বোন জামাইকে গুটি হিসেবে ঠিক করলেন রুলি। এরপর মুখ কালো করে সেখান থেকে প্রস্থান নিল। শায়লার কেনা ফ্লোরাল প্রিন্টের সুন্দর জর্জেট আনারকলিখানা বিছানায় রেখে গোসলে ঢুকলো মৌনতা। ঘরের দরজা খুলেই রাখলো। তার ঘরের ড্রেসিং টেবিলে সিমি, তুবা আরো অনেকে এসে সেজে যাচ্ছে। দরজা বন্ধ করলে বেমানান দেখাবে। মৌনতা গোসল শেষ করে ঘরে এসে দেখলো কেউ নেই। তাই দরজা আটকে গায়ের সুতি জামা খুলে সেই জামা হাতে নিল। এমন সময় বেলকনি থেকে ঘরে ঢুকলো কেউ। মৌনতা ধাতস্থ হয়ে পেছন ফিরে আগত মানবকে দেখেই বিস্ফোরিত চোখে দাঁড়িয়ে রইল। চিৎকার করার আগেই রণ দৌড়ে চেপে ধরল মৌনতার ভেজা মুখ। এরপর হিস হিস নিস্পৃহ গলায় বলে উঠল, এসব দেখার কোনো ইন্টারেস্ট আমার নেই। 2 দিন পর তুই নিজেই দেখাবি। যাক সেসব কথা, এসটি দরকারে। বাইরে অনেক মানুষে আনাগোনা, তাই বেলকনিতে চলে এসেছে। দোষ তোর উচিত ছিল বেলকনির দরজাও লাগানো, কারণ এহেন অপার্থিব সৌন্দর্য অনুভূতিহীন সিমেন্টের দেয়ালও গিলে খাবে। আর আমি তো মাত্র মানুষ। মৌনতা এক হাতে বুকে জামা খামচে ধরে অন্য হাতে রণর চোখ চেপে ধরল। তারপর বলল, আমি জানি তুমি কিছুই দেখোনি। রণ বাঁকা হেসে বলে উঠল, এখন আর ধরে লাভ নেই জানেমান, যা দেখার দেখে ফেলেছি। অনিন্দ সুন্দর, আজ আমি মরে যাব, কেউ আমাকে বাঁচাতে পারবে না, তুইও না। মৌনতা চট করে বিছানা থেকে নিজের ওড়না নিয়ে এক হাতে রণর চোখ মুখ পেঁচিয়ে রণর হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। এরপর লজ্জায় কাবু হয়ে অসাড় দাঁড়িয়ে রইল দেয়ালে হেলান দিয়ে। রণ বাথরুমের দরজায় মাথা ঢুকে দাঁড়িয়ে ধীরলয়ে বলল, কোমরের নিচের কালো তিলটা আমাকে মরণবান মেরেছে রে। কিছুতেই দৃষ্টি থেকে সরছে না। ইন্টেলিজেন্স কমান্ডার চোখ সব ক্যাপচার করে নিয়েছে। এখন ওগুলো সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। যতদিন তুই আমার না হবি, ওগুলো মস্তিষ্কে শক্ত আসন গেড়ে আমায় জ্বালাবে, পোড়াবে, ভস্যীভূত ছাই বানিয়ে হাওয়ায় উড়াবে। খুব কঠিন অসহনীয় যন্ত্রণা হয়ে গেল আমার জন্য। আমি বাঁচবো তো? মৌনতা লজ্জায় হাতের আজলায় মুখ লুকিয়ে লম্বা সময় দাঁড়িয়ে রইল। এরপর হাতের জমা গায়ে জড়িয়ে ঢাকলো। রণ ভাই। সাড়া পাওয়া গেল না। মৌনতা ধরে নিল রণ চলে গিয়েছে। তাই বার কয়েক বড় শ্বাস ফেলে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো সে। এসেই নিজের বিছানায় শটান শুয়ে থাকতে দেখলো রণকে। চোখে মুখে ওভাবে ওড়না পেঁচিয়ে শুয়ে আছে সে। মাথার পেছনে এক হাত আর বুকে আর এক হাত রেখে রণ স্পৃহ গলায় বলল, বাঁকানো কোমরের মাঝ বরাবর শিরদাঁড়ায় ছোট্ট একটা লাল তিল, কাঁধে আরেকটা, কোমরে একটা কালো তিল আর সুডৌল। মৌনতা বালিশ চেপে ধরল তাৎক্ষণিক রণর মুখে। এরপর চিবিয়ে বলল, আচ্ছা দুশ্চরিত্র আর লম্পট তো তুমি, তোমাকে এক্ষুনি মেরে ফেলবো আমি। মেরে ফেল, তবে শান্তি মিলবে আমার। নয়তো অশান্তি আর নির্ক্ষমতা নিয়ে বাঁচতে হবে আমায়। মৃত্যুতে কোনো আফসোস নেই আমার। যা দেখেছি তাতে স্বর্গ লাভ হয়ে গেছে। প্লিজ মেরে ফেল আমায়, প্লিজ। মৌনতা বালিশ সরিয়ে বলে উঠল, বেরিয়ে যাও ঘর থেকে, আমার কাজে দেরি হচ্ছে। রণ চোখ মুখ থেকে পেঁচানো ওড়না খুলে হাতে নিয়ে কাতর গলায় বলে উঠল, আজ রাতে চলে যাব মৌন। ভেবেছিলাম যাওয়ার আগে মনে ব্যথার মেয়ে করবে, কিন্তু ট্রাস্ট মি, তোরই উন্মুক্ত সৌন্দর্য আমার কষ্টের মিশনটাকে একদম ইজি করে দেবে। না খেয়ে পাহাড়ে পাহাড়ে ঘোরা, সাপখোপের সাথে যুদ্ধ করে রাত জাগা, ঝর্ণার ঠান্ডা পানিতে সারাদিন ডুবে থাকা, চোখের কামড় কিচ্ছু গায়ে লাগবে না আমার। বলেই উঠে এসে মৌনতার মেদহীন কোমর চেপে ধরে পেটে মাথা গুঁজে চুপ করে রইল। রণর স্পর্শে মৌনতার শরীর ঝাঁকুনি দিল, সেই সাথে বুক ভার হলো। সমস্ত আনন্দ খুশি নিমিষেই ধুলি ঝরে রূপান্তরিত হলো। না চাইতেও রণর মাথায় হাত রাখলো মৌনতা। মৌনতার মন হলো রণ কাঁদছে। চট করে রণর দুগাল জড়িয়ে রণর মুখে উপর তুলল মৌন। মানুষটা সত্যিই কাঁদছে।
মৌনতা নিজেও ব্যথিত হলো। রনর বিরহ তাকেও জলে ভাসালো। মৌনতাকে হ্যাচকা টানে নিজের কোলে বসিয়ে শক্ত আলিঙ্গনে বেঁধে মৌনতার কাঁধে মুখ লুকিয়ে শব্দ করে কেঁদে ফেলল রণ। অতঃপর বলল, তোকে ছেড়ে থাকতে এবার আমার অনেক কষ্ট হবে মৌন। ইচ্ছে করছে চাকরি ছেড়ে দিতে, শুধু তোর পা জড়িয়ে বসে থাকতে ইচ্ছে করে সারাদিন। কিভাবে বাঁচবো তোকে ছাড়া বলতো? মৌনতা কম্পিত গলায় বলল, তোমার জন্য অপেক্ষা করবো আমি রণ ভাই, যদি আর না আসি তবুও অপেক্ষা করব। তোর কষ্ট হবে না? না রণ ভাই, ওই অপেক্ষায় আমি সুখ পাবো, তোমার বুকে ঝাঁপিয়ে পড়া সুখ। এবার পরীক্ষা পাশ করতে পারবি তো? বলেই মৌনতার পানে অনিমেষ তাকালো রণ। নিজের চোখের জল হাতের উল্টো পিঠে মুছে মৌনতা বলল,